ॐ जननीं शारदां देवीं रामकृष्णं जगद्गुरुं पादपद्मे तयो श्रित्वा प्रणमामि मुहुर्मुहुः। यथाग्नेदाहिका शक्ति रामकृष्णे स्थिता हि या सर्वविद्यास्वरूपां तां शारदां प्रणमाम्यहम्। মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশন আশ্রমে আজ শনিবার 8ই মার্চ আমাদের আজকের পাঠ শ্রীমা সারদা দেবীর জীবন আলোচনা ও পাঠ। শ্রীমা সারদা দেবী আমাদের সংঘ জননী, জগৎ জননী, বিভিন্ন নামে তাকে আমরা ডাকি। সাধু বলুন, গৃহস্থ ভক্ত বলুন, সবার কাছেই মা একটা আবদারের জায়গা। মা মানেই একটা আনন্দের অনুভূতি, মা মানেই খুব কাছের একজন। সেই কাছের একজন সম্পর্কে বলা কিন্তু খুব কঠিন। আর আমরা যে বইটাকে অবলম্বন করে মায়ের জীবন আলোচনা করব তা আমাদের রামকৃষ্ণ সংঘের সংঘাধ্যক্ষ শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজের শ্রীমা সারদা দেবী এই গ্রন্থ থেকে আমরা পাঠ করব। মায়ের জীবনী লেখা কিন্তু খুব কঠিন। এটা মহারাজ যখন লিখছেন, শ্রীমৎ স্বামী গম্ভীরানন্দজি মহারাজ যখন লিখছেন এবং পরবর্তীকালে যখন এই বইটা প্রকাশিত হচ্ছে তখন তিনি অনেকবার কিন্তু এটা বলেছেন। আপনারা নিজেরাই ভেবে দেখুন না যে আমাদের নিজেদের যারা মা তাদের সম্পর্কে লেখা কি সহজ। মানে সম্পর্কটা এরকম ধরনের যেখানে ভাষা খুঁজে পাওয়া যায় না। প্রত্যেকটা মানুষের জীবনে, শুধু মানুষ কেন বলবো, যে কোনো প্রাণী, ইতর প্রাণীর ক্ষেত্রেও মা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা জায়গা, খুব গুরুত্বপূর্ণ একটা জায়গা। তার আমাদের সঙ্গজননী শ্রীমা সারদা দেবী, তার তো কথাই নেই। কত ভক্ত, কত রকমের লীলা, কত রকমের মানুষের সাথে তিনি মিশছেন, কত রকমের শিক্ষা তিনি দিচ্ছেন। তো গম্ভীর মহারাজ যখন এই জীবনী গ্রন্থ লেখা শুরু করেন তখনই কিন্তু এই দুর্বোধ্যতার কথা, যে এই মায়ের জীবনীটা বইয়ের আকারে বার করা যে কতটা কঠিন। এবং এটা পরবর্তীকালে তিনি করতে গিয়ে তিনি বলছেন যে আমি এটা তপস্যার মতো নিয়েছি। এবং এই তপস্যা করতে করতেই এই জীবনী গ্রন্থটা প্রকাশ হয়েছে আর কি। তো আমরা স্বামী গম্ভীরানন্দজি মহারাজের শ্রীমা সারদা দেবী এই আকর গ্রন্থটি, এই অথেন্টিক যে বইটি স্বামীজির জীবন সম্পর্কিত, সেইটা থেকে আমরা পাঠ শুরু করেছি আমাদের এই মনসাদ্বীপ রামকৃষ্ণ মিশনে। আমরা প্রথম দিন অবতারণিকা বা শ্রীমা সারদা দেবী সম্পর্কে আলোচনা করেছিলাম। আজকে আমরা যে জায়গাটা থেকে শুরু করব, এই অধ্যায়টির নাম হচ্ছে শক্তিপীঠ। শক্তি, শ্রীমা সারদা দেবী শক্তির প্রতীক বা মূর্ত শক্তি তিনি। তো সেই শক্তিপীঠ এখানে জয়রামবাটিকে বলা হচ্ছে, এই শক্তিপীঠ জয়রামবাটি। তো সেই সম্পর্কে একটু আলোচনা, মহারাজ কি লিখেছেন আমরা পাঠ করব, যেখানে যেখানে দরকার আমরা আলোচনা করব। শক্তিপীঠ। শস্য শ্যামলা বঙ্গভূমির বাঁকুড়া জেলা সাধারণত অভাবগ্রস্ত ও ঘন ঘন দুর্ভিক্ষ পীড়িত বলিয়া পরিচিত হইলেও উহার দক্ষিণ পূর্ব ভাগে অবস্থিত ক্ষুদ্র জয়রামবাটি গ্রামখানি লক্ষ্মীর কৃপাদৃষ্টিবশত অন্যান্য গ্রাম অপেক্ষা অধিক সমৃদ্ধ এবং অক্লান্তকর্মা কৃষককুলের অবিরাম পরিশ্রমের ফলে উহার শস্যক্ষেত্র ইক্ষু, ধান্য, গম ও বিবিধ শাকসবজিতে পরিপূর্ণ থাকিয়া
সদা হাস্যময়। শ্রীরামকৃষ্ণের জন্মস্থল কামারপুকুর হইতে জয়রামবাটি প্রায় 3 মাইল পশ্চিমে অবস্থিত। উহা বিষ্ণুপুর মহকুমার অন্তঃপাতি কতুলপুর বা কোতলপুর থানার অধীনস্থ শিরোমণিপুর নামক ফাঁড়ির অন্তর্ভুক্ত। গ্রামের উত্তর পশ্চিম কোণ হইতে পূর্ব মুখে প্রবাহিত স্বচ্ছতোয়া আমোদর নদ গ্রামের উত্তর সীমা নির্ধারিত করিয়া ক্রীড়াচঞ্চল বালকের ন্যায় আপন মনে আঁকিয়া বাঁকিয়া প্রায় 1 মাইল চলিয়াছে। পরে দক্ষিণ পূর্ব মুখে ঘুরিয়া কামারপুকুরের মুকুন্দপুর নামক পল্লীর প্রান্তদেশ প্রক্ষালন করিয়া দক্ষিণ দিকে প্রবাহিত হইয়াছে। স্বল্প পরিসর ও হেমন্তে অগভীর আমোদরের স্থানে স্থানে ছোট বড় দহ ঘূর্ণিজল আছে। উহার জল গভীর ও মৎস্যাদিতে পূর্ণ। কখনো কখনো ওই সকল ঘূর্ণিতে মৎস্যাসী ছোট ছোট কুমিরের আবির্ভাব হয়। বক্রগতি আমোদর জয়রামবাটির উত্তর প্রান্তে এক মনোহর উপদ্বীপের সৃষ্টি করিয়াছে। ওই হরিৎ সম্পাচ্ছাদিত ত্রিভুজাকৃতি কূর্মপৃষ্ঠ ভূমিখণ্ড বিল্ল বকুল গুলঞ্চ আম্র বট অশ্বত্থাদি বৃক্ষে বক্ষে ধারণ করিয়া ছায়া শীতল জনকোলাহল হইতে দূরে অবস্থিত থাকিয়া নীরব গম্ভীর এবং ইতস্তত 2-1টি শ্মশান চিহ্ন শোভিত হইয়া বৈরাগ্য উদ্দীপক। বিহঙ্গ কাকুলিপূরিত ফলপুষ্প পরিপূর্ণ এই সাধনানুকূল মনোরম ভূভাগের মধ্যস্থলে অধুনা বিলুপ্ত আমলকি বৃক্ষের নিম্নে শ্রীমৎ স্বামী শারদানন্দ, শ্রীযুক্তা যোগিনমা, শ্রীযুক্তা গোলাপমা প্রভৃতি অনেকে আমোদরে অবগাহনন্তে জপ ধ্যান ও গীতা চণ্ডী পাঠাদিতে দীর্ঘকাল কাটাইতেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানী বাল্যকালে এই আমোদর নদে পর্বাদিতে গঙ্গা স্নান সমাপন করিতেন। আমাদের এই শক্তিপীঠ অধ্যায়টা শুরু করার আগে লেখক বলছেন বা শুরু করছেন এইভাবে যে বাঁকুড়া জেলা, আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে বাঁকুড়া জেলা একটা শুকনো দুর্ভিক্ষ পীড়িত অনাহার আছে এখানকার মানুষের, আর রুক্ষ প্রকৃতির একটা ছোঁয়া পাওয়া যায়। আমরা যারা বাঁকুড়া এই অঞ্চল, বাঁকুড়া পুরুলিয়া এই মানভূম অঞ্চল, এটাকে মানভূম অঞ্চল বলা হয়, তো সেই মালভূম অঞ্চলের সাথে যারা পরিচিত তাদের কাছে কিন্তু জয়রামবাটি একটা অন্য একটা দ্বীপের মতো। আপনারা অনেকেই জয়রামবাটি গেছেন। জয়রামবাটিতে কিন্তু বাঁকুড়ার যে চরিত্রটা দেখতে পাওয়া যায়, বাঁকুড়ার যে রুক্ষ চরিত্রটা দেখতে পাওয়া যায়, ওটা কিন্তু নেই। জয়রামবাটি গ্রাম বাঁকুড়া এবং হুগলি জেলার সীমান্তবর্তী একটা জায়গায় অবস্থিত। আপনারা জানেন কামারপুকুর যেখানে ঠাকুরের জন্মস্থান, সেটা হুগলি এবং বাঁকুড়ার বর্ডার, হুগলি মেদিনীপুর হুগলি বাঁকুড়া, এই যে 3টে যে ত্রিকোণ, তো সেই কাছাকাছি এই সমস্ত জায়গাগুলো অবস্থিত। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের বীরসিংহ, জয়রামবাটি গ্রাম, কামারপুকুর, এগুলো সব কাছাকাছি। এই জায়গাগুলো থেকে মেদিনীপুর, বাঁকুড়া এবং হুগলি 3টেই, মানে জয়রামবাটি তো বাঁকুড়া জেলার মধ্যে পড়ছে, কামারপুকুরটা হুগলি জেলার মধ্যে পড়ছে, কিন্তু এইগুলো খুবই কাছাকাছি অবস্থিত। আর শস্য শ্যামলা হুগলি জেলাকে শস্য শ্যামলা বলা যেতে পারে। হুগলির কিছু বৈশিষ্ট্য এই জয়রামবাটি গ্রামে আছে। জয়রামবাটি অনেক গাছপালা, উর্বর কৃষিজমি এবং এখানকার মানুষ অক্লান্ত পরিশ্রমী। সারাদিন তারা পরিশ্রম করতে পারে এবং এই পরিশ্রমের দরুন তারা সমৃদ্ধশালীও বটে। এবং এরকমও শোনা যায় যে শ্রীমা সারদা দেবীর আগমনের পূর্বে জয়রামবাটি কিন্তু এতখানি সমৃদ্ধ ছিল না। মায়ের আবির্ভাবের পরেই শোনা যায় যে ওই জায়গাটা লক্ষ্মীর কৃপা লাভ করে আর কি।
এবং চারিদিকে শস্য শ্যামলা পরিবেশ, বিভিন্ন রকমের সবজি চাষ হচ্ছে। তো এরকম সব একটা বর্ণনা এখানে মহারাজ দিচ্ছেন যে কি কি শস্য চাষ হয়। আখ হয়, ধান, গম, বিবিধ শাকসবজি, বিশেষ করে আলু। ওই অঞ্চলে দেখবেন কামারপুকুর, জয়রামবাটি, ওই অঞ্চলে শীতকালে আমরা যখন যাই তখন দেখি প্রচুর আলু হয়েছে এরকম। তো ওই বর্ণনা এখানে দেওয়া হচ্ছে। আর শ্রীরামকৃষ্ণের, ভগবান শ্রীরামকৃষ্ণের জন্মস্থান কামারপুকুর থেকে জয়রামবাটির দূরত্ব 3 মাইল, এটাও বলা হচ্ছে। এবং এই যে জয়রামবাটিটা, এটা বিষ্ণুপুর মহকুমার অন্তর্পাতি, কতুলপুর বা কোতুলপুর থানার অধীনস্থ শিরোমণিপুর নামক ফাঁড়ির অন্তর্ভুক্ত। এরকম করে যে ঠিকানা এগুলো বলা হয়, হ্যাঁ, যে বিষ্ণুপুর হচ্ছে এটার মহকুমা, জয়রামবাটি বিষ্ণুপুর মহকুমার অন্তর্গত, আর কতুলপুর বিধানসভা। আগে তো ছিল না বিধানসভা, মহারাজ যখন লিখছেন তখন মনে বিধানসভা হয়ে গেছে, আছে তখন। আর গ্রামের উত্তর পশ্চিম কোণ হইতে পূর্বমুখে প্রবাহিত স্বচ্ছ তোয়া আমোদর নদ। ওখানে একটা নদী আছে আমোদর নদ। আপনারা যারা জয়রামবাটি গেছেন, হ্যাঁ, কল্পনা করলে আপনাদের চোখের সামনে ভেসে উঠবে সেই আমোদর নদ। মায়ের কাছে যা গঙ্গা স্বরূপ ছিল। মা তো যখন দক্ষিণেশ্বরে আসেন, তার গঙ্গা প্রীতির কথা আমরা জানি। প্রত্যেক দিন সেই ভোরবেলায় উঠে স্নান করতে আসতেন। তা দক্ষিণেশ্বরের ঘাটে একবার কুমিরের পায়ে পা দিয়ে দিয়েছিলেন। আপনারা যারা কথামৃত বা মায়ের জীবনী পড়েছেন তারা দেখে থাকবেন বা শুনে থাকবেন। তো এরকম তো তার গঙ্গাপ্রীতির কথা আমরা শুনি। এবং এই গঙ্গাপ্রীতিটা তিনি তার ওই জয়রামবাটিতে যে আমোদর নদ আছে সেখানেই তার এই গঙ্গাপ্রীতিটা প্রথম আমরা দেখি। তার ছোট ছোট ভাইদেরকে নিয়ে তিনি সকালবেলায় গিয়ে স্নান করতে যেতেন, সাথে গামছায় বেঁধে মুড়ি, ছোলা এসব নিয়ে যেতেন, জপ ধ্যান করতেন স্নান করার পর। এরকম বিভিন্ন রকমের ঘটনার কথা পাওয়া যায়। আর আমাদের মহারাজও বলছেন, গম্ভীরানন্দজি যিনি এই জীবনী গ্রন্থটি লিখছেন, তিনিও বলছেন যে পরবর্তীকালে শারদানন্দজি মহারাজ আমাদের রামকৃষ্ণ সংঘের সাধারণ সম্পাদক ছিলেন, প্রথম সাধারণ সম্পাদক। এবং তিনি আমাদের রামকৃষ্ণ যে লিটারেচার আছে বা রামকৃষ্ণ বিবেকানন্দ যে সাহিত্য আছে তার অনবদ্য একটা গ্রন্থ শ্রীরামকৃষ্ণ লীলা প্রসঙ্গ, ওর রচয়িতা তিনি, সেই শারদানন্দ। এবং শারদানন্দের আরেকটা পরিচয়, তিনি মায়ের দারোয়ান বলে নিজেকে পরিচয় দিতেন। তিনি সাধারণ সম্পাদক ছিলেন রামকৃষ্ণ সংঘের মতো এক বিশাল সংগঠনের, তার সাথে সাথে তিনি মায়ের দাঁড়ি ছিলেন, মায়ের দারোয়ান বলে নিজেকে পরিচয় দিতেন। এবং কলকাতার বাগবাজারে যে মায়ের বাড়ি, মায়ের থাকার কোনো, কলকাতায় থাকার কোনো স্থায়ী জায়গা ছিল না। মা যখন কলকাতায় আসতেন কখনো বলরামবাবুর বাড়িতে, কখনো মাস্টারমশাইয়ের বাড়িতে এরকম থাকতেন। তো সেই প্রয়োজনটা, তার নিজের কোনো বাড়ি ছিল না। তো শারদানন্দজি মহারাজ ওই লীলা প্রসঙ্গ লিখছেন, আরও বিভিন্ন রকমের গ্রন্থ তিনি লিখেছেন। তো ওই সমস্ত করে বই প্রকাশ করছেন, উদ্বোধন পত্রিকা তখন প্রকাশিত হচ্ছে। মায়ের থাকার কোনো জায়গা নেই। তো বাগবাজার অঞ্চলে তিনি একটা জায়গা নিলেন, যা আজকে মায়ের বাড়ি উদ্বোধন কার্যালয় নামে পরিচিত। এবং ওখান থেকে আমাদের রামকৃষ্ণ মঠের যে মুখপত্র, বাংলা মুখপত্র, সেই উদ্বোধন পত্রিকা প্রকাশিত হয় এবং মা ওখানে থাকতেন। আর ওইখানে বাগবাজারে আপনারা অনেকেই গেছেন, তো সেইখানে যে পটে ঠাকুরকে পুজো করা হতো মা ওটা পুজো করতেন। এখনও কিন্তু সেই পট বা সেরকম পরিবেশটাই রাখা হয়েছে। মায়ের সময় যেরকম পরিবেশ ছিল বাগবাজারে, সেরকমই পরিবেশটা, মন্দিরের পরিবেশটা বিশেষ করে বলছি, তো সেটা রাখা হয়েছে। তো এই শারদানন্দজি মহারাজও এই জয়রামবাটির সাথে তার একটা ওতপ্রোত সম্পর্ক ছিল। মায়ের শরীর যাবার পর তিনি কিন্তু জয়রামবাটিতে খুব যেতেন এবং ওখানে একটা মন্দির প্রতিষ্ঠা করেছিলেন। তার নেতৃত্বেই ওখানে একটা বিশাল মন্দির, খুব সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে। আপনারা যারা জয়রামবাটি গেছেন তারা সকলেই দেখেছেন। তো সেই মন্দির তিনি তৈরি করেছেন। এবং তারও এই মা যেহেতু গঙ্গার মতো আমোদরকে ভালোবাসতেন বা তার স্নান করতেন, সেখানে জপ ধ্যান করতেন, তো শারদানন্দজিও যেতেন। মায়ের সাথে যুক্ত আরও যারা, গোপাল মা, গৌরী মা, এরাও সব যেতেন। এই সমস্ত কথাগুলো এখানে বলা হচ্ছে। আর এখানে যে আমোদর নদী, এখানে মাছ টাছ অনেক ছিল, কুমির টুমির মাঝে মাঝে আসতো, এ সমস্ত বলা হচ্ছে। আর বিভিন্ন রকমের
বিভিন্ন রকমের গাছপালার বর্ণনা দিচ্ছেন মহারাজ। আর ত্রিভুজাকৃতি কুর্মপৃষ্ঠ, যেখানে জয়রামবাটিতে আপনারা কেউ গেছেন কি না, আমি অনেকে গেছেন হয়তো জয়রামবাটিতে, যেখানে আমোদর নদী, সে আমোদরের ওখানে একটা পার্ক করা হয়েছে, সারদামণি পার্ক করা হয়েছে। ওখানে ওই যে জমিটা, ওইটা কিন্তু কুর্মপৃষ্ঠ, যেটা সাধন ক্ষেত্র হিসেবে পরিচিত। এই যে দক্ষিণেশ্বরে আমাদের যে জমিটা, দক্ষিণেশ্বরে যে আমাদের জমি না, দক্ষিণেশ্বরে মা ভবতারিণীর যে মন্দির, ওটাও কিন্তু কুর্মপৃষ্ঠ। ওই যে সারদামণি বলছি, আমাদের রাসমণি দেবী আপনারা জানেন হয়তো, কাশী যাবার একবার তার ইচ্ছে হয়েছিল। সে নদী বহর নিয়ে সে রেডি হচ্ছে, তখন মা ভবতারিণী এসে স্বপ্নে দিলেন দেখা যে গঙ্গার এই পারে একটা এমনি কুর্মপৃষ্ঠ জমি আছে, সেখানে যদি আমার মন্দির করা যায়। তো দেখবেন সাধন ক্ষেত্র যেগুলো খুব বিখ্যাত বা পরবর্তীকালে খুব বিখ্যাত হয়, ওই কুর্মপৃষ্ঠ। জামতারা মঠ আমাদের ঝাড়খণ্ডে অবস্থিত, আসানসোল থেকে 40 কিলোমিটার, সেই জামতারা মঠেও কিন্তু এরকম কুর্মপৃষ্ঠ, যেগুলো সাধন ক্ষেত্র, ওরকম কুর্মপৃষ্ঠ হয়। কুর্মপৃষ্ঠ মানে কচ্ছপের পিঠের মতো জমিটা। হ্যাঁ, তো ওই যে আমোদর নদীর ওই পাড়টা, ওটাও কুর্মপৃষ্ঠের মতো, এবং ওখানে এসে সবাই এরা সাধন ভজন করত। এবং ওখানে এখন বর্তমানে কিন্তু জয়রামবাটির শ্মশানও আছে, ওই আমোদর নদীর পাশে ওখানে শ্মশানও আছে। এবং যোগিন মা, গোলাপ মা, এরাও সমস্ত ওখানে গিয়ে জপ ধ্যান, গীতাচণ্ডী পাঠ এ সমস্ত করতেন। জয়রামবাটির স্বাভাবিক অবস্থান অতি সুন্দর, প্রায় চারিপার্শ্বে উন্মুক্ত প্রান্তর, খোলামেলা জায়গা, চারিদিকে গাছপালা, খোলা প্রান্তর, চাষ হচ্ছে। আমোদর নদ এবং গ্রামের মধ্যবর্তী আন্দাজ 1/2 মাইল পরিমিত ক্ষেত্র খুবই উর্বর ওই সমস্ত অঞ্চলে। উহাতে এবং গ্রাম সংলগ্ন অন্যান্য ভূমিতে স্বল্পে সন্তুষ্ট কৃষক পরিবারের উপযোগী ধান্য, ডাল, লঙ্কা, হলুদ, তরকারি প্রভৃতি উৎপন্ন হইয়া থাকে। শ্রী শ্রী মায়ের বাল্যকালে কার্পাসেরও চাষ হইত। মায়ের সময় মা যখন ছিলেন তখন ওই কার্পাস তুলা, সেই কার্পাস তুলাও চাষ হতো। এখন কিন্তু ওখানে কার্পাস তুলা দেখা যায় না। আর এরকম একটা বর্ণনা দেখবেন পরবর্তীকালে আমরা পাবো, যে মা ছোটোবেলায় তার মায়ের সাথে ওই পৈতে সুতো তৈরি করতেন, এই কার্পাস তুলো দিয়ে সুতো তৈরি করতেন। তো মায়ের বাল্যকালে এই জয়রামবাটি অঞ্চলে বা এই সংলগ্ন অঞ্চলে কার্পাসেরও চাষ হতো। কার্পাস মানে ছোট ছোট গাছ, তুলো হয়। মহারাষ্ট্র, গুজরাট এই সমস্ত অঞ্চলে প্রচুর কার্পাসের গাছ দেখতে পাওয়া যায়। আর পুষ্করিণীতে যথেষ্ট মৎস্য ছিল। কথিত আছে যে শ্রীমায়ের আগমনের পূর্বে গ্রামে তেমন প্রাচুর্য দেখা যাইত না। মহারাজ বলছেন, আমি এটা বললাম যে শ্রী শ্রী মায়ের আগমনের আগে কিন্তু এই জয়রামবাটি এতটা সমৃদ্ধশালী ছিল না। কারণ এটা স্বাভাবিক যে ওটা বাঁকুড়া জেলার অন্তর্গত। বাঁকুড়া জেলাটা কিন্তু অতটা কৃষি সমৃদ্ধ নয়, একটা অনুর্বর জায়গা, খরাপ্রবণ একটা জায়গা। আপনারা যারা বাঁকুড়া ঘুরে এসেছেন বা বাঁকুড়া সম্পর্কে পরিচিত তারা জানেন জয়রামবাটি একটা এক্সেপশান। হ্যাঁ, এবং জয়রামবাটি সন্নিহিত অঞ্চলগুলো একটা এক্সেপশান। ওখানে স্বয়ং লক্ষ্মী এসেছিলেন হয়তো সেই জন্য, কারণ মহারাজ এখানে বলছেন যে মায়ের আগমনের পূর্বে কিন্তু জয়রামবাটি এতটা সমৃদ্ধশালী ছিল না। তাহার আবির্ভাবের পর অবস্থার উন্নতি হইয়াছে। তখন এই ক্ষুদ্র গ্রামে কোনো দোকান ছিল না, অথচ ক্ষেত্রোৎপন্ন দ্রব্যাদিতে সন্তুষ্ট গ্রামবাসীদিগকে সাধারণত অন্য গ্রামের মুখাপেক্ষী হইত না। এখানে একটা কথা আছে, আগেকার দিনের মানুষের চাহিদাও না খুব কম ছিল, সেজন্য মানুষের বেশি দরকারও ছিল না। ওদের গ্রামে যা উৎপন্ন হতো তাতেই তারা মেতে থাকত। বিশেষ প্রয়োজনে তাহারা 3 মাইল দূরবর্তী কামারপুকুরের হাটে যাইত এবং সেখান হইতে মিঠাই মন্ডা কিনিয়া আনিত। 6 মাইল উত্তরে কতুলপুরে তাহারা আবশ্যকীয় বস্ত্র, লবণ ও মশলা প্রভৃতি দ্রব্য পাইত। কিংবা 5-6 মাইল দক্ষিণ পশ্চিমে কয়াপাট বদনগঞ্জে যাইয়া হাট বাজার করিত। মানে জয়রামবাটিতে সেরকম দোকানপাট ছিল না। আশেপাশে কামারপুকুর, বদনগঞ্জ এই সমস্ত বিভিন্ন জায়গা থেকে এখানকার মানুষরা বাজার সদাই এসব করত। জয়রামবাটির 1 মাইল পশ্চিমে শিহরের হাটতলায় কয়েকটি ছোট দোকান এবং মাইল 1.5 দূরে পুকুর পাড়ে এক
পুকুরে গ্রামে একখানি মুদির দোকান ছিল। সময় বিশেষে ইহারাও জয়রামবাটির অভাব মিটাইত। গ্রামের উত্তরে আমোদর পার হইয়া প্রশস্ত মাঠের পর বৃহৎ দেশরা গ্রাম। পূর্বেও প্রায় 1 মাইল ব্যাপী ধান্যক্ষেত্রাদির পর আমোদর নদ। উহা পার হইয়া অমরপুর গ্রামের ভিতর দিয়া চলাপথে কামারপুকুরে যাইতে হইত। অধুনা ওই পথটি প্রশস্ত ও সহজগম্য হইয়াছে। পথের আশেপাশে বট, অশ্বত্থ আদির সুশীতল ছায়ায় ক্লান্ত পথিকগণ ও গোচারণরত বালকগণ বিশ্রাম করিয়া থাকে। মহারাজ এখানে জয়রামবাটির বর্ণনা দিচ্ছেন, কীরকম গাছপালা আছে, কোথা থেকে কোথায় যাওয়া যায়, এই সমস্ত বর্ণনা মহারাজ এখানে দিচ্ছেন। শ্রী শ্রী মাতা ঠাকুরানীর পিতৃবংশ মুখোপাধ্যায়রা ওই গ্রামের প্রাচীন অধিবাসী। এই যে মা তো মুখার্জি বংশের বা মুখোপাধ্যায় বংশের কন্যা, তো এই পিতৃবংশীয়রা এই জয়রামবাটির আদি বাসিন্দা। এই মুখোপাধ্যায়গণ এবং তাদের দৌহিত্র বংশীয় বন্দ্যোপাধ্যায় কুল ভিন্ন আর কোনো ব্রাহ্মণ পরিবার সেখানে নাই। জয়রামবাটিতে মুখার্জি এবং ব্যানার্জি এই দুটো বংশই ছিল। এতদ্ব্যতীত বিশ্বাস, মণ্ডল, ঘোষ ও সাময়ী উপাধিধারী কয়েক সদ্গোপ পরিবার, কয়েক ঘর গোয়ালা, 1 ঘর নাপিত, 1 ঘর ময়রা, 1 ঘর কামার এবং 2-3 ঘর বাগদি, এইসব মিলিয়া প্রায় 100টি পরিবার তাহাদের স্বল্প পরিসর মৃত্তিকাগৃহে অনাড়ম্বর পল্লী জীবন যাপন করে। মানে এরকম যে কী ধরনের মানুষ এখানে 2-3টে পরিবার, মানে আমাদের মুখার্জি পরিবার এবং ব্যানার্জি পরিবার, এই দুটো পরিবার হচ্ছে ব্রাহ্মণ। তাছাড়া সদ্গোপ, বিশ্বাস, মণ্ডল, ঘোষ, সাময়ী, কিছু বাগদি, এরকম নিয়ে 100টা, মানে যখন মায়ের আবির্ভাব হচ্ছে সেই সময়ের কথা বলা হচ্ছে। এখন আকাশ পাতাল তফাৎ হয়ে গেছে। এখন জয়রামবাটি আর গ্রাম নেই। কলকাতা শহরের যে কোনো জায়গায় যা যা পাওয়া যায় জয়রামবাটিতেও এখন কিন্তু তা পাওয়া যায়। কিন্তু যখন মায়ের আবির্ভাব হচ্ছে সেই সময়কার কথা এখানে মহারাজ বলছেন। গ্রামের নামের উৎপত্তি বিষয়ে কোনো অবিসংবাদিত মত আমরা অবগত নহি। হয়তো মুখোপাধ্যায়দের আরাধ্য দেবতা অথবা পূর্বপুরুষদের কাহারও নামেই গ্রামের নামকরণ হইয়া থাকিবে। মহারাজ এখানে বলছেন যে জয়রামবাটি নামকরণ সম্পর্কে মহারাজ কিছু বলতে পারছেন না, কিন্তু একটা আন্দাজ করছেন যে তাদের কোনো দেবতার নামে হয়তো এই জয়রামবাটির নাম, তো তিনি কনফিউজড আছেন, উনি বলতে পারছেন না। যেরকম দেখবেন কামারপুকুর গ্রামের নামটা ওই পাঠশালা আছে, আপনারা যারা কামারপুকুর গেছেন পাঠশালা আছে, পাঠশালার পাশে একটা শিব মন্দির আছে, শিব মন্দিরের পেছনে দেখবেন একটা পুকুর আছে, ওই পুকুরটার নাম কামারপুকুর। তো ওই কামারপুকুরের নামেই ওই গ্রামের নাম কামারপুকুর হয়েছিল। কিন্তু জয়রামবাটির ক্ষেত্রে ওরকম কিছু জানতে পারা যায় না, সেটা মহারাজও সেটা বললেন। গ্রামের দক্ষিণ পার্শ্ববর্তী তালবৃক্ষ সুশোভিত বাণজ্য পুকুরে গ্রামবাসীরা স্নান করিত এবং উহা হইতে পানীয় জল আহরণ করিত। বাণজ্য পুকুরের দক্ষিণে শতদল শোভিত একটি সুন্দর প্রাচীন পুষ্করিণী। গ্রামের পশ্চিম পার্শ্বে কৃষককুলের চাষের ভরসাস্থল আহের নামক বৃহৎ জলাশয় এবং প্রায় মধ্যস্থলে পূর্ণপুকুর নামে প্রাচীন পুষ্করিণী অবস্থিত। আমাদের গ্রাম বাংলায় দেখবেন বিভিন্ন রকমের নাম, পুষ্করিণী, দিঘি, সরোবর, এরকম সায়র, দেখবেন এরকম বিভিন্ন গ্রাম বাংলায় এরকম নাম, সায়র, পুষ্করিণী, হ্যাঁ, এরকম সমস্ত নাম, জলাশয়, এগুলোকে পুকুরগুলোকে বলা হয়। তো জয়রামবাটিতে যা যা আছে সেগুলো বলা হচ্ছে। পূর্ণপুকুরের পশ্চিম তীরে দক্ষিণ দিকে শ্রী শ্রী মাতা ঠাকুরানীর 1323 সালে নির্মিত নতুন বাটি। ওই পাড়ের উত্তর দক্ষিণে দক্ষিণদারি একখানি ক্ষুদ্র খড়ের চালা আছে। মানে জয়রামবাটি আপনারা যারা গেছেন তারা দেখবেন এই পূর্ণপুকুর পাশেই, মানে মন্দিরের পাশেই। উহা মুখুজ্জ বংশের প্রাচীন দেবালয়। উহার একখানি ঘরে সাঙ্গপাঙ্গ সুন্দর নারায়ণ নামক কুর্মাকৃতি ধর্ম ঠাকুর অবস্থান করেন। আর এই গ্রামাঞ্চলে দেখবেন এই ধর্ম ঠাকুর বা ওখানকার আঞ্চলিক দেবতা এসবের খুব প্রচলন থাকে। তো জয়রামবাটিতে এরকম ধর্ম ঠাকুরের থান এরকমগুলো আছে। মুখুজ্জেরা এখানে পালাক্রমে দেবতার পূজা চালাইয়া থাকেন।
অপর কক্ষ কালী মারো নামে পরিচিত। সম্ভবত মারো শব্দ মণ্ডপেরই অপভ্রংশ। দেখবেন প্রত্যেকটা গ্রামে এক একটা করে মণ্ডপ থাকে, সার্বজনীন মণ্ডপ থাকে, যেখানে গ্রামের দুর্গাপূজা বা যে কোনো পূজা হয়। তো ওই মারো কালী মারো নামে পরিচিত, এবং এই মারোতে প্রতি বছর কালী পূজা হইত, কিন্তু পরে মুকুজ্জদের অন্তর্বিবাদে উহা বন্ধ হইয়া গিয়াছে। এই মণ্ডপেই আবার গ্রাম্য পাঠশালা বসিত। আগেকার দিনে এরকম ছিল, কামারপুকুরেও আমরা দেখেছি ওরকম পাঠশালা আছে। আঁচলে মুড়ি বাঁধিয়া এবং বগলে পাত্তারি লইয়া গ্রাম্য বালক বালিকারা দুই বেলা তথায় সমবেত হইত। কালীমণ্ডপের উত্তর পশ্চিম কোণে প্রাচীরের সংলগ্ন একখণ্ড কৃষ্ণ প্রস্তর ছিল। উহা মা ষষ্ঠীর প্রতীক। নববিবাহিত বরবধূকে এই ষষ্ঠীতলায় আসিয়া প্রণাম জানাইতে হইত। দেখবেন গ্রামে বা শহরেও অনেক জায়গায় আছে যে ওখানকার আঞ্চলিক দেবদেবী থাকে, যে যখন বরবধূ বিয়ে করে আসে তখন ওই মণ্ডপে গিয়ে বা ওই স্থানে গিয়ে তাকে প্রণাম করে আসার একটা প্রচলন আছে। তো মহারাজ গম্ভীরানন্দজি আন্দাজ করছেন যে যখন ঠাকুর এবং মায়ের বিবাহ হয়েছিল তখন তারাও এখানে এসে ভগবানকে প্রণাম করে গেছে, এই ষষ্ঠী মাকে প্রণাম করে গেছে। নববিবাহিত বরবধূকে এই ষষ্ঠীতলায় আসিয়া প্রণাম জানাইতে হইত। শ্রীরামকৃষ্ণ ও শ্রী মাকেও নিশ্চয়ই এখানে আসিতে হইয়াছিল। মা ষষ্ঠী এখন সুন্দর নারায়ণের গৃহে স্থান পাইয়াছেন। পুণ্যপুকুরের দক্ষিণ পার হইয়া যে গ্রাম্য রাস্তা গিয়াছে, উহার দক্ষিণ পার্শ্বে পুণ্যপুকুরের পূর্ব পারে ও দক্ষিণ পারের পূর্ব কোণে মোড়লপাড়া। মোড়লপাড়ার দক্ষিণ পার্শ্বে সুপ্রসিদ্ধ সিংহবাহিনীর মারো বা দেবালয়। পাশেই সিংহবাহিনী, যেখানে ওই ঠাকুরের যখন শরীর খারাপ হয়েছিল মা হত্যে দিয়েছিলেন, এবং ওখানে বলা হয় যে ওই মাটিটা নাকি খুব, মানে ওই মাটিটা খেলে অসুস্থ কাউকে খাওয়ালে সে নাকি সুস্থ হয়ে যায়। এখনও আমরা যারা যাই, সাধুরা যাই বা মায়ের জীবনী যারা পড়েছি, ওই মাটির কথা আমরাও একটু মুখে দিই। যারা ভক্ত, যারা জয়রামবাটিতে যায়, সিংহবাহিনীর ওখানে গেলে পাশেই দেখবেন একটা মাটির পাত্র করার মতো করা আছে, বক্সের মতো, চৌবাচ্চার মতো, সেটা ঢেকে রাখা হয় সেই পবিত্র মাটি। তো ঠাকুরের যখন শরীর খারাপ হয়েছিল মা ওখানে মানত করেছিলেন, এবং ওই মাটি ঠাকুরের বুকে পেটে ডলে দেওয়া হয়েছিল বা ঠাকুরকে খাওয়ানো হয়েছিল, এবং ওটা অনেকে খায় মাটিটা। তো এবং আরেকটা কথা, ওই যখন আমাদের জয়রামবাটি মঠ মিশন প্রতিষ্ঠা হলো, তারপর থেকে সিংহবাহিনীতে কিন্তু পুজো দেওয়ার ব্যবস্থা আছে, মানে জয়রামবাটি আশ্রম থেকে ওখানে পুজো দেওয়ার একটা ব্যবস্থা আছে। মোড়লপাড়ার দক্ষিণ পার্শ্বে সুপ্রসিদ্ধা সিংহবাহিনীর মারো বা দেবালয়। সিংহবাহিনী ও তাহার সঙ্গিনীদ্বয় এক আসনে এবং মনসা দেবী অন্য আসনে স্থাপিত। যারা ওখানে ওই সিংহবাহিনী দেখেছেন, একই আসনে দুজন সঙ্গী, সিংহবাহিনী ও তার সঙ্গিনীদ্বয় এক আসনে এবং মনসা দেবী অন্য আসনে অবস্থিত। মুখুজ্জেরাই দেবীর পুরোহিত। আমরা যে সময়ের কথা লিখিতেছি, দেবী তখন একখানি খড়ের চালায় থাকিতেন। যে সময়ের কথা বলা হচ্ছে, তো সেই সময় সিংহবাহিনী খড়ের চালায় ছিল। বর্তমানে কিন্তু তা পাকা করে দেওয়া হয়েছে এবং এটা মিশনই করে দিয়েছে মায়ের ইচ্ছাতে, মিশন করে দিয়েছে মায়ের ইচ্ছাতে। আমরা যে সময়ের কথা লিখিতেছি, দেবী তখন একখানি খড়ের চালায় থাকিতেন। বর্তমানে পাকা ভিতের উপরে টিনের চালা হইয়াছে। মানে মহারাজ যখন লিখছেন যে তখন টিনের চালা ছিল, এখন আমরা দেখছি পাকা হয়ে গেছে। সিংহবাহিনীর মন্দির অনেকে গেছেন জয়রামবাটিতে, ওটা কিন্তু পাকা হয়ে গেছে এখন। পুণ্যপুকুরের দক্ষিণে বাণুজ্যেদের বাড়ি, গৃহদেবতার প্রাচীন ইষ্টক নির্মিত দেবালয়, বৈঠকখানা ইত্যাদি দেখিলে মনে হয় যে ইহারা একসময় সমৃদ্ধশালী ছিলেন। এখন সবই প্রায় ধ্বংসপ্রাপ্ত। পুণ্যপুকুরের তীরবর্তী শ্রীমায়ের নতুন বাড়ি ও কালীমণ্ডপের পশ্চিম দিক দিয়া উত্তর দক্ষিণে প্রধান গ্রাম্যপথ বিস্তৃত রহিয়া আছে। উহা ধরিয়া একটু উত্তরে অগ্রসর হইলেই বাম দিকে শ্রীমায়ের জন্মস্থানের উপর ইষ্টক নির্মিত মন্দির দেখিতে পাওয়া যায়। মানে আগেকার দিনে এরকম হতো, যেরকম আমাদের ভগবান শ্রীরামকৃষ্ণদেবের জন্মস্থান যেটা, মানে যেখানে তিনি জন্মেছিলেন কামারপুকুরে, সেটা ছিল
ওই আতুর ঘর ছিল, এবং সেটা আতুর ঘর করা হয়েছিল, এবং সেটা অ্যাকচুয়ালি ওই ঢেকি গ্রামের দিকে পাওয়া যায়, যে পিঠে পার্বণের সময় ওই চাল কোটা হয় আর কি, গ্রামের দেশে এখন পাওয়া যায়, এখন আর দেখতে পাওয়া যায় না। আমি ছেলেদের জিজ্ঞাসা করছিলাম, সাগরেও কিন্তু এখন ওই ঢেকির প্রচলন নেই। তো ঢেকি সালে যেরকম ঠাকুরের জন্ম হয়েছিল, ঢেকি সালটা সেই সময়ে যখন ঠাকুরের প্রসব হচ্ছে বা ঠাকুরের যখন আবির্ভাব হচ্ছে, তখন সেটা ওই প্রসব ঘর করা হয়েছিল আর কি। তো সেখানে তার জন্ম হয়েছিল। তো আমাদের মায়ের যেখানে জন্ম হয়েছিল, সেখানে মায়ের যে মন্দিরটা প্রতিষ্ঠিত হয়েছে মায়ের ওই জন্মস্থানের ওখানে, আর ইষ্টক নির্মিত মন্দির দেখিতে পাওয়া যায়। মুকুটজেরা প্রথমে এই ভূমিখণ্ডেই বাস করিতেন, কিন্তু বংশবৃদ্ধি হওয়ায় দক্ষিণ পশ্চিমে সরিয়া যান। দেখবেন এখন যারা আমরা যাব, তো জয়রামবাটিতে যারা যাই, দেখবেন আশেপাশে অনেক বাড়ি আছে, যে ওগুলো লেখা আছে বড় মামার বাড়ি, ছোট মামার বাড়ি, এরকম সব লেখা আছে দেখবেন। প্রাচীন বসতবাটির পূর্ব দিকে একখানি দোচালা ঘর ছিল, মধ্যে দেওয়াল, উহার দুই পার্শ্বে সদর ও অন্দর, দক্ষিণে রান্নাঘর, ঢেকিশাল প্রভৃতি ছিল। মুকুটজদের বর্তমান গৃহগুলির দক্ষিণ দিকে পূর্ব পশ্চিমে লম্বমান যে রাস্তা আছে, উহা একদিকে পূর্ণপুকুরের পশ্চিমস্থ প্রধান গ্রাম পথের সহিত মিলিত হইয়াছে, এবং অপরদিকে কলুগেড়ের উত্তর পাড় দিয়া পশ্চিম মুখে গিয়া ঘোষপাড়ার দক্ষিণ পার্শ্ব হইয়া আহিরের উত্তর পাড়ে শিহরের রাস্তায় সহিত মিলিয়াছে। ঘোষপাড়ার পশ্চিম প্রান্তে উক্ত পথের অদূরে ঘোষ বংশের কুলদেবতা যাত্রা সিদ্ধি রায় নামক ধর্ম ঠাকুরের পাকা মন্দির, চারি খুরা বিশিষ্ট একখানি চতুষ্কোণ আসনী তাহার প্রতীক। তো এই যাত্রা সিদ্ধি রায়, তো ঠাকুরের জীবনের সাথেও ঠাকুরের জীবন যারা আমরা পড়েছি, এই যাত্রা সিদ্ধি রায় এটা একটা ধর্ম ঠাকুর। গ্রাম বাংলায় দেখবেন এখনও এই ধর্ম ঠাকুর, এবং একে কেন্দ্র করে বিভিন্ন যাত্রাপালা উৎসব এখনও হয়। তো মহারাজ, আপনারা একটু যতটা আলোচনা করলাম আমরা, দেখুন মহারাজ কত সুন্দর করে ওই অঞ্চলটার বর্ণনা দিচ্ছেন, ওই গ্রামের বর্ণনা দিচ্ছেন, এই পবিত্র ভূমির বর্ণনা দিচ্ছেন, কোথায় কি আছে তার বর্ণনা দিচ্ছেন। এবং এই যে বলে না যে ধ্যান করা, দেখবেন আমাদের গুরুরা বলেন ধ্যান করার কথা। এই যে মায়ের জন্মস্থান, মনে করুন আমরা যদি কখনো কেউ জয়রামবাটি যাই এবং ভালো করে এই স্থানগুলো পর্যবেক্ষণ করি, বলে না লীলা চিন্তন, ধ্যান করা। এই যে ধ্যান বা মেডিটেশন এখন কিন্তু বিদেশে পয়সা দিয়ে শেখা হচ্ছে। আপনারা জানেন কি না জানি না, ইউরোপ বা আমেরিকার বিভিন্ন দেশে কিন্তু পয়সার বিনিময়ে ধ্যান শেখানো হয়। এই যে চোখ বন্ধ করে আমরা যে মেডিটেশন করি, ধ্যান করি, এই যে লীলা চিন্তন করা, এই যে ঠাকুরের গ্রাম বা মায়ের গ্রাম বা ঠাকুরের মূর্তি, মায়ের মূর্তি, বা তারা যে লীলাগুলো করেছিলেন, সেই চিন্তন যাতে আমরা করতে পারি, সেই ভাবনা আমাদের মাথায় কিন্তু এই গম্ভীরানন্দজি দিয়ে দিচ্ছেন। যে কি সুন্দর বর্ণনা, কোথা থেকে কোথায় যাচ্ছে, কোথায় কি পুকুর আছে, কোথায় ধর্ম ঠাকুর আছে, কি সুন্দর বর্ণনা করছেন। তো এইগুলো চিন্তন করা যেতে পারে, এইগুলোই ধ্যান করা যেতে পারে। ধ্যান করা তো খুব সহজ ব্যাপার নয়, ধ্যান খুব কঠিন জিনিস, কিন্তু মেডিটেশন বা ধ্যান খুব কঠিন জিনিস। আমেরিকা, ইউরোপে কিন্তু এখন এটা পয়সা দিয়ে শেখানো হচ্ছে, আপনারা জানেন হয়তো। বিভিন্ন রকমের সাধু বা আচার্যরা এগুলো পয়সার বিনিময়ে কিন্তু শেখাচ্ছেন। তো ধ্যান সম্পর্কে আপনারা হয়তো জানেন, কিন্তু তবুও আমি ছোট বাচ্চাদের যেভাবে বলি সেইভাবে আমিও বলছি আপনাদেরকে, যে ধ্যান কীরকম। আমাদের রামকৃষ্ণ পরম্পরায় যেটা বলা হয়, যে বুকের মধ্যে একটা পদ্ম ফুল আছে, এখানে ইষ্ট বসে আছেন, এরকম করে ধ্যান করতে হয় চোখ বন্ধ করে মনটাকে। এবং এখানে আরেকটা কথা বলার আছে, আমাদের এই যে মানব শরীর, এর দুটো সত্তা আছে। এটা দেখুন, ব্যাখ্যাটা আমি আমার মতো করে করছি, বিভিন্ন রকম ব্যাখ্যা হতে পারে, এরকম একটা ব্যাখ্যা আমি করছি যে মানব শরীরে দুটো সত্তা আছে। একটা হচ্ছে এই রক্ত মাংসের শরীর, আর ভেতরে একটা আত্মা যে আমাকে পরিচালিত করছে, মন। সেটাকে কেউ আত্মা বলছে, কেউ মন বলছে। এবার এই মন
বা আত্মা এই শরীরটাকে পরিচালিত করছে। এই শরীরের ক্ষয় আছে, এই শরীরের মৃত্যু আছে, কিন্তু এই আত্মা বা মনের কিন্তু মৃত্যু নেই। এটা দুটো সত্তা, দুটো আলাদা সত্তা। মানে একটা এই রক্ত মাংসের শরীর, এটা একটা সত্তা, এটা একটা শরীর। আর এই শরীরটাকে যে কন্ট্রোল করছে বা এই শরীরটাকে যে পরিচালিত করছে সেই আত্মা। এবার আমাদের যে ধ্যানের বলা হয়, ধ্যান করার কথা বলা হয়, এই যে মনটাকে বা এই আত্মাটাকে স্থির করার কথা বলা হয় বা একটা জায়গায় বাঁধার কথা বলা হয়। আমাদের এই মন বা আত্মা খুব চঞ্চল একটা জিনিস, কিন্তু সে হাওয়ার থেকেও গতিময়। চোখ বন্ধ করলেই দেখবেন সংসারের বিভিন্ন রকম জিনিস একসাথে আমাদের মধ্যে চলে আসে। এটা করতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা করতে হবে, চাও একদম চুপ করে বসতে পারছি না। ধ্যান মানে হচ্ছে মনটাকে নিয়ন্ত্রণ করা, মনটাকে কন্ট্রোল করা। যে কোনো ক্ষেত্রে, জীবনের যে কোনো ক্ষেত্রে সফল হতে গেলে, সেটা পড়াশুনো হতে পারে, গান বাজনা হতে পারে, বিজ্ঞান চর্চা হতে পারে, কৃষি, যে কোনো জিনিসে কনসেন্ট্রেশন বা মনোসংযম কিন্তু খুব দরকার। মনোসংযম যদি আমি না করতে পারি, কোনো কিছু শয়তানি করছি বা দুষ্টুমি করছি, সেটাও কিন্তু মন দিয়ে করতে হবে। এরকমও অনেক দেখা যায় যে আপনারা যেরকম জানেন, ওই স্বামীজি যখন ধ্যান খেলছেন, ছোট্ট নরেন ছোট্ট বিলে যখন ধ্যান খেলছে, একটা সাপ চলে এসছে, কিন্তু তার খেয়াল নেই, সে ধ্যানে এত মগ্ন, তার কোনো খেয়াল নেই, তার বন্ধুরা সে ভয়ে পালিয়ে যাচ্ছে। এরকম ধ্যান, এরকম কনসেন্ট্রেশন, এইটা হলে তখন ঠিক ধ্যান হয়। আমাদের বেশিরভাগেরই ধ্যান ফ্যান হয় না, জানেন তো। এই যে জব টপ বলে চোখ বন্ধ করে জব করছি, কে দেখছে, দেখবেন আমরা মন্দিরে গিয়ে এরকম সব কায়দা কাণ্ড করি। আমি প্রণাম করছি, আমি চোখ বন্ধ করে জব করছি, কে দেখছে আমি ওটা দেখছি। দেখবেন প্রণাম যখন করে, এটা দেখবেন আমি যখন ছোটো ছিলাম এরকম মনে হতো, আমারও খুব মনে হতো কেউ দেখছে তো হেভি, যে কত জব করছি। কাজকলা ওগুলো কিছু নয়। ঠিক একবারও যদি মায়ের নাম বা ভগবানের নাম বা ইষ্টের নাম যদি আমরা করতে পারি, তখনই কিন্তু মুক্ত হয়ে যায়। আমরা হতে পারি কোথায়? তো ধ্যান করা, যে এগুলো অভ্যাস করতে হবে, হ্যাঁ, অভ্যাস করতে হবে। আর যেটা মানব শরীরের বললাম যে দুটো সত্তা, যে আত্মা একটা আর এই মানব শরীর একটা, হ্যাঁ। ব্যাসদেব, এখানে আর একটা গল্প বলা যেতে পারে। আপনারা মহামুনি ব্যাসদেবের কথা জানেন হয়তো। সে একবার ওই যমুনা নদীর ওখানে এক পার থেকে আর এক পারে যাবার চেষ্টা করছিলেন, যাবেন বলে স্থির করেছেন। তো ওখানে অনেক ওই যে দুধ যারা বিক্রি করেন, সেই মায়েরা সব আছে। তো তাদের কাছে কি বলেছেন, আমাকে একটু ননি টনি খাও, আমার খিদে পেয়েছে, হ্যাঁ, আমি শরীরের খিদে পেয়েছে, দাও। তো সে ননি টনি খাওয়ানো হয়েছে। নৌকো আসার কথা, নৌকো আসছে না। তখন তো ওই সখীরা বা ওই যে মহিলারা, ওরা বললেন, মহারাজ আপনি দেখুন যদি একটু কিছু ব্যবস্থা করতে পারেন, ওই মাঝি নৌকা এসব একটু ব্যবস্থা করে আমরা যাতে নদীটা পার হয়ে যেতে পারি। কিছুক্ষণ আগেই ননি, সর, দুধ এসব খেয়েছেন। তারপরে ওই ব্যাসদেব মা যমুনার ওখানে গিয়ে দাঁড়িয়ে হাত জোর করে বলছেন, মা যমুনে, আমি যদি কিছু খেয়ে না থাকি, তুমি দুভাগ হয়ে যাও। সঙ্গে সঙ্গে যমুনা নদী দুভাগ হয়ে গেল, একটা রাস্তা হয়ে গেল, এরা সবাই পার হয়ে গেল। সবাই কনফিউজড, এখনই তো খেলো। তখন বলছে যে না, খায়নি, ওর আত্মা খায়নি, ওর মন খায়নি, খেয়েছে শরীর। মানে জনক রাজার যেরকম, জনক রাজাকে বিদেহ বলা হয়, আপনারা অনেক যে জনক রাজার কথা জানেন হয়তো। তো জনক রাজাকে বিদেহ বলা, মানে দুটো অস্তিত্ব, মানে একটা আমার রক্ত মাংসের শরীরের একটা অস্তিত্ব, আর আমি আত্মা, আমি মন, এইটার একটা অস্তিত্ব। ব্যাসদেবের এরকম যে আমার শরীরটা খেয়েছে, আমি খাইনি, আমার তো ক্ষুধা নেই। এই যে আত্মা বা মনের কথা বলা হচ্ছে, তার কোনো শরীরের খিদে আছে, শরীরের সমস্ত চাওয়া পাওয়া সমস্ত শরীরের। আত্মার কিন্তু কোনো চাওয়া পাওয়া, মৃত্যু, জন্ম কিছু নেই। আত্মা, একটা শরীর যখন নষ্ট হয়ে যায়, আত্মা তখন ওই শরীরটাকে ছেড়ে দিয়ে অন্য শরীরে চলে যায়। তখন আত্মা ট্রান্সফর্মড হয়, আত্মা কিন্তু অমর। যতক্ষণ না সেই আত্মা বা মনটা পাকা না হচ্ছে, সে ব্রহ্মে লীন না হচ্ছে মনটা, বা ব্রহ্মপদ লাভ না করছে, ততদিন কিন্তু সে ঘুরে ঘুরে বেড়াচ্ছে, ওই বিভিন্ন রকমের শরীরকে আশ্রয় করছে সে। এই
জয়রামবাটি চতুষ্পার্শ্বস্থ যে সকল গ্রামের সহিত শ্রীরামকৃষ্ণ বা শ্রীমায়ের পবিত্র স্মৃতি বিশেষভাবে জড়িত, তাহাদের মধ্যে শিয়র, কোয়ালপাড়া, আনুর ও শ্যামবাজারের নাম উল্লেখযোগ্য। কোয়ালপাড়াতে তো আমাদের আশ্রম আছে, আর শিয়রে মাতাজিদের একটা আশ্রম হয়েছে শিয়রে। আনুর ও শ্যামবাজারের নাম উল্লেখযোগ্য। শিয়রে ঠাকুরের পিস্তুত ভগিনী হেমাঙ্গিনীর শ্বশুরগৃহ এবং শ্রীমায়ের মাতুলালয়। এই সূত্রে বাল্যাবধি উভয়ে তথায় বহুবার গিয়াছিলেন। পরবর্তীকালে বিষ্ণুপুরের পথে কলকাতায় যাতায়াতের সময় শ্রীমা প্রায়ই কোয়ালপাড়ায় দু একদিন বিশ্রাম করিতেন। দুইবার অধিক দিনও বাস করিয়াছিলেন কোয়ালপাড়াতে। ওই একবার রাধুকে নিয়ে, রাধুর যখন প্রসব হচ্ছে সেই সময় ওই রাধুকে নিয়ে, তখন কোনো চিৎকার আওয়াজ শুনলেই রাধুর কষ্ট হতো, সেই জন্য কোয়ালপাড়াতে মা ছিলেন। আপনারা কোয়ালপাড়ায় যারা গেছেন দেখবেন পাশেই একটা আশ্রম আছে, তো সেই আশ্রমেও মা ওই রাধুকে নিয়ে থাকতেন আর কি। পরবর্তীকালে বিষ্ণুপুরের পথে কলকাতায় যাতায়াতের সময় শ্রীমা প্রায়ই কোয়ালপাড়ায় দু একদিন বিশ্রাম করিতেন, মানে দুবার অনেক দিন করে ছিলেন। আর এছাড়া যে সময়ের কথা বলা হচ্ছে, মায়ের সময় প্রায় 2-3 দিন লাগতো ওই জয়রামবাটি থেকে কলকাতায় আসতে। আর এখন তো কলকাতাতে থেকে 2 ঘন্টায় প্রাইভেট কারে 2 ঘন্টায় জয়রামবাটি কলকাতায় মানে জয়রামবাটিতে পৌঁছে যাওয়া যায়। আপনারা জানেন কি না জানি না, আমি বরানগরে আগে ছিলাম, ওখান থেকে 2 ঘন্টাতে আমরা কামারপুকুর পৌঁছে যেতাম। কলকাতা থেকে 2 ঘন্টাতে কামারপুকুর পৌঁছে যেতাম, আরও 15-20 মিনিট জয়রামবাটি। তো ভাবুন, যেখানে 2-2.5-3 দিন লাগতো, ওই বিষ্ণুপুর বিভিন্ন পথ আছে, ওগুলো এবারে বলবে এখানে। পরবর্তীকালে বিষ্ণুপুরের পথে কলকাতায় যাতায়াতের সময় শ্রীমা প্রায়ই কোয়ালপাড়ায় দু একদিন বিশ্রাম করিতেন। দুইবার অধিক দিনও বাস করিয়াছিলেন। আনুরে বিশালাক্ষী দর্শনে গমনকালে ঠাকুর প্রতিমধ্যে দেবীর ভাবে আবিষ্ট হইয়াছিলেন। দেখবেন এই গল্পটা ওই যে ঠাকুরের ওই ছোট একটা বই আছে, যেখানে ছবি আকারে দেওয়া হচ্ছে। আনুরে যাচ্ছেন বিশালাক্ষী দর্শনে, আর ওই সাদা বক সবুজ প্রান্তরের মধ্যে দিয়ে যাচ্ছেন, সবুজ বক চলেছে দল সারিবদ্ধভাবে, সেইটা দেখে ঠাকুরের প্রথম ওই ভাব সমাধি হয়েছিল, অজ্ঞান হয়ে পড়ে গেছিলেন। তো এরকম সব গল্প আছে। তা আনুরে সেই বিশালাক্ষী দর্শনে গমনকালে ঠাকুরের প্রতিমধ্যে দেবীর ভাবে আবিষ্ট হইয়াছিলেন। এই প্রথমবার ঠাকুরের ভাব হয়েছিল, ছোট বালক অবস্থা। শ্যামবাজারে তিনি একবার 7 অহরাত্র সংকীর্তনে মত্ত হইয়াছিলেন। শ্যামবাজারে 7 অহরাত্র, আগেকার দিনে 7 দিন 15 দিন 1 মাস ধরে অহরাত্র, মানে সারাদিন রাত কীর্তন হচ্ছে, প্রভুর নাম গান হচ্ছে। এতদ্ব্যতীত অপর অনেক গ্রাম ঠাকুর ও শ্রীমায়ের লীলাস্মৃতি বহন করিতেছে। জয়রামবাটির পূর্বে আমোদরের অপর তীরে বৃহৎ গ্রাম তাজপুর, দক্ষিণে গ্রামের জমিদার রায়দের বাসভূমি জিপটা, দক্ষিণ পশ্চিমে মসিনাপুর, পশ্চিমে শিহর, এইসব গ্রামই জয়রামবাটি হইতে অর্ধক্রোশের মধ্যে। শিহরের পশ্চিমে মুসলমান অধ্যুষিত শিরোমণিপুর, সেখানে পুলিশের ফাঁড়ি আছে। এই শিরোমণিপুর, এখানে পুলিশের ফাঁড়ি আছে। এই পর্যন্ত আমাদের আজকের হচ্ছে, তো আজকে এই পর্যন্তই থাকুক, পরে আবার এটা আমরা আলোচনা করব। আমরা যেটা আলোচনা করছি শক্তিপীঠ, এই অধ্যায়টার নাম মহারাজ দিয়েছেন শক্তিপীঠ, এবং এই শক্তিপীঠ অর্থে জয়রামবাটিকেই কিন্তু মিন করা হচ্ছে। এবং মহারাজ সুন্দরভাবে, যারা আমরা পরবর্তীকালে আসছি আর কি, মহারাজের পরবর্তী প্রজন্ম যারা আমরা বা আগত দিনে আরও যারা ভক্তরা আসবে, তাদের কাছে জয়রামবাটি না গিয়েও একটা প্রেজেন্টেশন যে কোথায় কি আছে। যেমন দেখুন, এখন আধুনিককালে ইউটিউব বলে একটা আছে ব্যাপার, তো ইউটিউবে কিন্তু আমরা সমস্ত কিছু দেখে ফেলছি। যে কোনো ট্রাভেল ব্লগার বা ওই সমস্ত জায়গায় গিয়ে হাজারটা, আপনারা যখন এখানে ঘুরতে আসছেন, সাগরে ঘুরতে আসছেন বা রামকৃষ্ণ মিশনে ঘুরতে আসছেন, দেখবেন বিভিন্ন ইউটিউবে কত রকমের ভিডিও দেওয়া আছে, কোথায় কি আছে। তো আগেকার দিনে তো এইসব ব্যাপার ছিল না,
এখন তো ডিজিটাল ইন্ডিয়া হয়েছে, মহারাজ যে সময় লিখছেন এই বর্ণনার মাধ্যমে মানুষ এই সমস্ত জানতে পারত। এবং এই সমস্ত জেনে যেটা লাভ হচ্ছে, আমি একবার বলার চেষ্টা করছিলাম, ওই যে ধ্যান চিন্তন, লীলা চিন্তন, অনেকে বলে যে ধ্যান হয় না। এই যে এই সমস্ত যে আমরা দেখছি বা এই সমস্ত যে মহারাজ আলোচনা করছে, বা ইউটিউবেও আমরা রামকৃষ্ণ মিশন দেখছি, বেলুর মঠ দেখছি, ওইগুলোরও তো ধ্যান করা যেতে পারে, ওইগুলোরও তো চিন্তন করা যেতে পারে। ওটাই কিন্তু ধ্যান, ওটাই কিন্তু আপনার মেডিটেশন হয়ে গেল। ঠাকুরমা স্বামীজির কাছে সকলের কল্যাণ কামনা করছি। সকলকে ধন্যবাদ, সকলকে নমস্কার। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম।